আজ আমরা রিচার্ড কার্লসনের লেখা বিখ্যাত বই ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ অ্যাট ওয়ার্কের একটা অত্যন্ত কার্যকর সারসংক্ষেপ নিয়ে বিশ্লেষণ করব। সোর্স ম্যাটেরিয়ালটা মূলত কর্মক্ষেত্রে স্ট্রেস কমানো আর প্রোডাক্টিভিটি বাড়ানোর কিছু মৌলিক নীতির উপর ভিত্তি করে তৈরি। রাইট। এই সোর্সে একটা খুব চমৎকার প্রশ্ন করা হয়েছে। আমি সরাসরি উদ্ধৃতি দিচ্ছি। আপনি কি ছোট ছোট কাজের জন্য অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন? এই বইটি আপনাকে শিখাবে কিভাবে শান্ত থেকে কাজ করে সফল হওয়া যায়। বেশ শক্তিশালী একটা হোক। একদম। আমাদের আজকের মিশনই হলো এটা বোঝা যে কিভাবে প্রতিদিনের ছোটখাটো বিরক্তি, ইমেল বা সহকর্মীদের আচরণ আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে, আর এগুলোকে পাশ কাটিয়ে কিভাবে সত্যিকারের সাফল্য অর্জন করা সম্ভব। আসলে এই সোর্স ম্যাটেরিয়ালের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এটি আমাদের প্রচলিত ধারণার সম্পূর্ণ উল্টো পথে হাঁটে। মানে আমরা সাধারণত ভাবি যে কর্মক্ষেত্রে স্ট্রেস তৈরি হয় বিশাল কোনো বিপর্যয়ের কারণে। যেমন ধরুন কোটি টাকার কোনো ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ, অথবা কয়েক মাস ধরে কাজ করা কোনো প্রজেক্ট একদম শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেল। স্বাভাবিকভাবেই এগুলো বিশাল মানসিক চাপের কারণ। কিন্তু গবেষণার সারসংক্ষেপ আমাদের বলছে অন্য কথা। কি বলছে? বলছে যে দীর্ঘমেয়াদে আমাদের মেজাজ, এনার্জি আর সুখের জন্য আসল হুমকি এই বড় ঘটনাগুলো নয়। আসল হুমকি হলো প্রতিদিনের রুটিনে লুকিয়ে থাকা ওই ছোটখাটো সমস্যাগুলো। বিষয়টাকে আমি আসলে একটু অন্যভাবে দেখি। মানে বড় প্রজেক্ট বাতিল হওয়ার মতো ঘটনা জীবনে হয়তো বছরে একবার বা দুবার ঘটে, তাই না? হ্যাঁ, খুব বেশি তো ঘটে না। মানুষ ওই বড় ধাক্কা সামলে ওঠার জন্য মানসিকভাবে এক ধরনের প্রস্তুতি নিয়েই রাখে। কিন্তু প্রতিদিনের ইমেল, ছোটখাটো ডেডলাইন বা সহকর্মীদের খামখেয়ালি আচরণ, এগুলোকে আমি সবসময় হাজারটা ছোট কাগজের কাটার বা ডেথ বাই 1000 পেপার কাটসের সাথে তুলনা করতে পছন্দ করি। দারুণ একটা অ্যানালজি। ধরুন হাতের আঙুলে কাগজের ধারালো প্রান্ত দিয়ে একটা ছোট কাটার দাগ বসল। এতে কিন্তু মৃত্যু হবে না, হয়তো একটু জ্বালা করবে মাত্র। কিন্তু শরীরে যদি এমন হাজারটা ছোট ছোট কাটা দাগ তৈরি হতে থাকে, তবে সেই সম্মিলিত যন্ত্রণা একসময় সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। প্রতিদিনের ওই ছোট ছোট বিরক্তিগুলো ঠিক এভাবেই কাজ করে। তবে এখানে আমার একটা খটকা আছে। কি খটকা? সত্যিই কি এই ছোট জিনিসগুলো নিজে থেকেই এত স্ট্রেস তৈরি করে, নাকি এর পেছনে আমাদের মস্তিষ্কের নিজস্ব কোনো মেকানিজম কাজ করে যা বিষয়গুলোকে অনেক বড় করে দেখায়? মস্তিষ্কের বিবর্তনের ইতিহাসে মনোবিজ্ঞানে একটা খুব পরিচিত ধারণা আছে, যাকে বলে নেগেটিভিটি বায়াস বা নেতিবাচকতার প্রতি পক্ষপাত। আমরা সবসময় খারাপটা আগে দেখি। অনেকটা তাই। আদিম যুগে মানুষের বেঁচে থাকার জন্য চারপাশের বিপদের প্রতি তীক্ষ্ণ নজর রাখাটা জরুরি ছিল। একটা সুন্দর ফুল দেখার চেয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বাঘের দিকে নজর দেওয়াটা বেশি প্রয়োজন ছিল, তাই না? হ্যাঁ, সার্ভাইভালের জন্য ওটাই দরকার ছিল। ঠিক বিবর্তনের সেই ধারাতেই আমাদের মস্তিষ্ক আজও যে কোনো নেতিবাচক সম্ভাবনাকে জীবনের জন্য বড় হুমকি হিসেবে ধরে নেয়। তাই যখন বসের একটা সাদামাটা ইমেল আসে, মস্তিষ্ক সেটাকে শুধু একটা তথ্য হিসেবে না দেখে বরং সম্ভাব্য বিপদ হিসেবে চিহ্নিত করে। ও আচ্ছা। মানে মূল সমস্যাটা কিন্তু ইমেল বা ওই ছোট ঘটনাটা নয়। সমস্যাটা হলো সেটা নিয়ে আমরা কিভাবে চিন্তা করছি। মাইন্ডসেট বা মানসিকতা পরিবর্তন করলেই কর্মজীবন অনেক সহজ হয়ে যায়। ঘটনাটা এখানে আসল কালপ্রিট নয়। কালপ্রিট হলো আমাদের সেই ঘটনাকে বিশ্লেষণ করার ধরন। কিন্তু এটা তো শুধু বইয়ের পাতায় বা তত্ত্বগত কথায় ভালো শোনায়। কেন? বাস্তবে সমস্যা কোথায়? বাস্তবে আমি যদি ছোট ছোট ডেডলাইন বা ইমেলকে গুরুত্ব না দিই, সেগুলোকে লেট গো করে দিই, তাহলে তো কাজের জায়গায় বড় ধরনের সমস্যা তৈরি হবে। ছোট ভুলগুলো একসময় বড় আকার ধারণ করবে না। এটাকে লেট গো করা মানে কি এক ধরনের দায়িত্বহীনতা নয়? এই জায়গাটিতেই একটু ভুল বোঝাবুঝি হয়। এখানে লেট গো বা ছেড়ে দেওয়া বলতে কাজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা কিন্তু মোটেও বলা হয় না। তাহলে আসলে কি বোঝানো হচ্ছে? কাজটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই কাজের সাথে জড়িয়ে থাকা মানসিক চাপ বা ওভার থিঙ্কিংয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। যখন আমরা একটা ছোট সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা বা রিউমিনেশন করি, তখন আমাদের শরীরে কর্টিজলের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ হতে শুরু করে। হ্যাঁ, ব্রেন তো ভাবে সামনে বাঘ দাঁড়িয়ে আছে। একদম তাই। শরীর মনে করে আমরা কোনো ভয়াবহ বিপদের মধ্যে আছি। সোর্স ম্যাটেরিয়াল বলছে এই চিন্তাধারার পরিবর্তন আনাটাই হলো আসল কাজ।
সমস্যাকে ইমোশনাল দৃষ্টিতে না দেখে শুধু একটা লজিস্টিক্যাল টাস্ক হিসেবে দেখতে হবে। মানে জাস্ট কাজটা করে ফেলা। হ্যাঁ, অর্থাৎ আমাকে এই কাজটা শেষ করতে হবে, এতটুকুই। এর সাথে যদি না পারি তাহলে কি হবে, মানুষ কি ভাববে, এই অতিরিক্ত ভাবনার বোঝাটা নামিয়ে রাখাই হলো লেট গো করা। দ্রুত ভুলে যেতে শিখতে হবে। চিন্তার এই পরিবর্তনটা নিজের ক্ষেত্রে হয়তো অনুশীলন করে আয়ত্ত করা সম্ভব, কিন্তু এখানে আর একটা বড় চ্যালেঞ্জ চলে আসে। সেটা কি? নিজের চিন্তাভাবনা আমি নিয়ন্ত্রণ করলাম, কিন্তু যখন অন্য কেউ সরাসরি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তখন পরিস্থিতি তো সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়। কর্মক্ষেত্রে তো আমরা একা নই। তা তো বটেই। ধরুন একটা খুব গুরুত্বপূর্ণ সাপ্তাহিক মিটিং চলছে, সবাই উপস্থিত। হঠাৎ কোনো কারণ ছাড়াই ম্যানেজার বা কোনো সহকর্মী খুব রূঢ় আচরণ করে বসল, বা এমন কোনো সমালোচনা করল যা সম্পূর্ণ অযৌক্তিক। খুব কমন একটা দৃশ্য। সোর্স বলছে, অন্যের আচরণকে ব্যক্তিগতভাবে নেওয়া বা টেকিং থিংস পার্সোনালি উচিত নয়, কারণ তাদের ওই রূঢ় আচরণ নাকি তাদের নিজেদের স্ট্রেসের কারণে হচ্ছে, এখানে আমাদের কোনো দোষ নেই। সোর্স ম্যাটেরিয়াল ঠিক এই কথাটাই বলছে। কিন্তু বাস্তবসম্মত একটা দৃশ্যপট যদি আমরা কল্পনা করি, কেউ স্পষ্টভাবে আমার সাথে অন্যায় আচরণ করছে, সবার সামনে আক্রমণাত্মক কথা বলছে, আর আমি সেটাকে ব্যক্তিগতভাবে নেব না, এরকম পরিস্থিতিতে আবেগের বশবর্তী হয়ে রিয়্যাক্ট না করে নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে দয়াশীল বা শান্ত থাকার পথ বেছে নেওয়া কি বাস্তবে খুব কঠিন নয়? কঠিন তো বটেই। এটা কি এক ধরনের আত্মসমর্পণ করা বা নিজের দুর্বলতা প্রকাশ করা নয়? স্বাভাবিক দৃষ্টিতে এটাকে দুর্বলতা মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু এর পেছনের মনস্তাত্ত্বিক মেকানিজমটা বুঝলে পুরো ধারণাটাই পাল্টে যাবে। তাই নাকি? সেটা কিভাবে? মনোবিজ্ঞানে ইমোশনাল কন্টেজিয়ান বা আবেগের সংক্রমণ বলে একটা দারুণ বিষয় আছে। মানুষের আবেগ অত্যন্ত সংক্রামক। যখন কোনো বস বা সহকর্মী মিটিংয়ে রেগে যান, তখন মূলত তার মস্তিষ্কের অ্যামিগডালা বা আবেগীয় অংশটি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আচ্ছা। তিনি তার ভেতরের কোনো স্ট্রেস বা ফ্রাস্ট্রেশন অন্য কারোর উপর চাপিয়ে দিয়ে হালকা হতে চাইছেন। এখন কেউ যদি সেই আচরণের বিরুদ্ধে পাল্টা রাগ বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়, তার মানে হলো সে ওই ব্যক্তির মানসিক চাপের ভাইরাসটি নিজের ভেতর গ্রহণ করল। ও, বুঝতে পারছি। তার মানে আমি যখন পাল্টা রিয়্যাক্ট করছি, তখন আমিও তার ওই স্ট্রেসের ইকোসিস্টেমে ঢুকে পড়ছি। একদম তাই। আর এখানেই সোর্স মেটেরিয়ালের সেই কথাটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সঠিক হওয়ার চেয়ে শান্ত থাকা বেশি শক্তিশালী। শান্ত থাকাটা এখানে একটা বড় হাতিয়ার। হ্যাঁ, যখন কেউ আক্রমণাত্মক আচরণ করছে আর সামনের জন সম্পূর্ণ শান্ত থাকছে, তখন সে মূলত একটা বড় কৌশলগত সুবিধা বা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ অর্জন করছে। শান্ত থাকার মাধ্যমে একজন মানুষ তার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক অংশটিকে সক্রিয় রাখতে পারে। মানে সে পরিস্থিতির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে। ঠিক ধরেছেন। এটি এক ধরনের পাওয়ার ডাইনামিক। শান্ত থেকে আমরা প্রমাণ করি যে অন্যের বিশৃঙ্খল আবেগ আমাদের ভেতরে স্থিরতাকে টলাতে পারে না। এটি দুর্বলতা নয়, বরং এটি হলো সর্বোচ্চ স্তরের মানসিক শক্তি। কর্মক্ষেত্রে দয়া এবং ধৈর্য সংঘাত কমায় আর সম্পর্ক উন্নত করে। এই দৃষ্টিভঙ্গিটা সত্যিই চমৎকার। অর্থাৎ আমি শান্ত থেকে পরোক্ষভাবে পুরো পরিস্থিতি আর রুমের ইমোশনাল নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিচ্ছি। অন্য মানুষটি তার আবেগের ফাঁদে আটকে আছে, কিন্তু আমি মুক্ত। একদম। তবে এই যে অন্যের আচরণকে বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে দেখা আর তৎক্ষণাৎ রিয়্যাক্ট না করা, এটা করার জন্য তো মস্তিষ্কের একটা সার্কিট ব্রেকার দরকার। রাগের মাথায় তো আর হঠাৎ করে এত তত্ত্ব মনে আসে না। হ্যাঁ, সেটা ঠিক। রাগের মাথায় থিওরি মনে রাখা কঠিন। হ্যাঁ, সোর্স মেটেরিয়ালে খুব চমৎকার একটা টুলের কথা বলা হয়েছে, যা এই বৃহত্তর দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। যে কোনো সমস্যার মুখে পড়লে নিজেকে একটা প্রশ্ন করতে বলা হয়েছে। এই বিষয়টি কি 1 সপ্তাহ বা 1 মাস পর কোনো গুরুত্ব বহন করবে? এটি একটি অসাধারণ ফিল্টার। মানুষের মস্তিষ্ক বর্তমানের যে কোনো সমস্যাকেই অতিকায় বড় করে দেখতে অভ্যস্ত, কিন্তু যখনই এই 1 সপ্তাহ বা 1 মাসের প্রশ্নটি করা হয়, তখনই সেই সমস্যার আসল আকার আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। রাইট। 99% ক্ষেত্রেই দেখা যায় যে বিষয় নিয়ে আজ এত মন খারাপ বা তর্ক হচ্ছে, 1 মাস পর হয়তো সেই ঘটনার কথা কারো মনেই থাকবে না। এই ব্যাপারটাকে আমি সবসময় ম্যাপে জুম আউট করার সাথে তুলনা করি। ধরুন কেউ একটা লম্বা রোড ট্রিপে বেরিয়েছে,
পথে একটা ট্রাফিক সিগন্যালে তাকে হয়তো 10 মিনিট আটকে থাকতে হলো। খুবই বিরক্তিকর একটা অবস্থা। হ্যাঁ, ওই মুহূর্তে গাড়ির ভেতরে বসে মনে হতে পারে এটাই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। প্রচণ্ড বিরক্তি আর রাগ তৈরি হতে পারে। কিন্তু সে যদি তার পুরো যাত্রাপথের ম্যাপটা জুম আউট করে দেখে, তখন সে বুঝতে পারবে যে তার এই 100 মাইলের বিশাল যাত্রায় এই 10 মিনিটের সিগন্যাল একটা অতি নগণ্য বিন্দু মাত্র। দারুণ একটা উদাহরণ। কর্মক্ষেত্রেও ওই 1 সপ্তাহ বা 1 মাসের প্রশ্নটা ঠিকই জুম আউট করার কাজটাই করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কোথায় যাচ্ছি। ম্যাপের এই রূপকটি আসলেই অর্থবহ। আর এই জুম আউট করার ধারণাটিকে আরও একটু সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। যখন আমরা বড় চিত্রটি দেখতে পাই, তখন আমরা বুঝতে পারি কোন জিনিসগুলোর পিছনে আমাদের শক্তি ব্যয় করা উচিত আর কোনগুলো এড়িয়ে যাওয়া উচিত। মানে প্রায়োরিটি সেট করা। একদম। এটি অধিকারার্থ বা প্রায়োরিটাইজেশন নির্ধারণের একটা দুর্দান্ত উপায়। এর পাশাপাশি সোর্স ম্যাটেরিয়ালে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করা হয়েছে, যা এই বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথেই সরাসরি সম্পর্কিত, আর তা হল পারফেকশনিজমের ফাঁদ। ও, পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার প্রবল ইচ্ছা। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে সৎ কাজে পারফেক্ট হতে হবে, নিজের সেরাটা দিতে হবে। হ্যাঁ, সেটাই তো শেখানো হয় আমাদের। যে কোনো কাজ ত্রুটিহীনভাবে করাটাই তো পেশাদারিত্বের লক্ষণ। তাহলে সোর্স কেন বলছে যে এই নিখুঁত হওয়ার চেষ্টা শুধু স্ট্রেসই বাড়ায় এবং এটি একটা ফাঁদ? কারণ হল পারফেকশনিজম আর শ্রেষ্ঠত্ব অর্জন বা এক্সেলেন্স, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে। এক্সেলেন্স হল নিজের সেরাটা দেওয়া এবং ক্রমাগত উন্নতি করা, আর পারফেকশনিজম হল কোনো ভুল না করার একটা অবাস্তব এবং অস্বাস্থ্যকর প্রত্যাশা। আচ্ছা, পার্থক্যটা বেশ ইন্টারেস্টিং। আপনার ম্যাপের ওই রূপকটা দিয়েই যদি বলি, পারফেকশনিজম হল এমন একটা মানসিকতা যেখানে 100 মাইলের যাত্রাপথে একটা স্ট্রিট ল্যাম্প নষ্ট বলে কেউ গাড়ি চালানোই বন্ধ করে দিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানুষ যখন সবকিছু নিখুঁত করতে চায়, তখন সে ছোট ছোট ভুল নিয়ে অতিরিক্ত ঘাম ঝরাতে শুরু করে। এর ফলে কাজের গতি বা প্রোডাক্টিভিটি মারাত্মকভাবে কমে যায়। আমার তো মনে হয় পারফেকশনিজম আসলে কাজের মান বাড়ানোর কোনো কৌশল নয়, বরং এটি হলো অন্যের সমালোচনা থেকে বাঁচার একটা মনস্তাত্ত্বিক ঢাল। খুব সুন্দর পয়েন্ট ধরেছেন। আমরা ভয় পাই যে কাজটা একটু খারাপ হলে হয়তো সবাই আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, তাই আমরা একটা সাধারণ প্রেজেন্টেশন স্লাইডের ফন্ট বা রং ঠিক করার পেছনেই ঘন্টার পর ঘন্টা নষ্ট করি। চমৎকার একটা বিশ্লেষণ। এটি মূলত ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা থেকেই আসে। আর সবচেয়ে বড় সমস্যা হল পারফেকশনিজম মানুষের মানসিক বিকাশ বা গ্রোথকে পুরোপুরি থামিয়ে দেয়। কারণ ভুল না করলে তো শেখাও যাবে না। ঠিক তাই, ভুল না করলে নতুন কিছু শেখা যায় না। যে কোনো কাজের প্রথম ড্রাফট বা প্রথম চেষ্টা কখনোই নিখুঁত হবে না। ভুলগুলোকে উন্নতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিতে হবে। ভুলগুলো হলো আমাদের জন্য ডেটা বা তথ্য, যা দিয়ে আমরা পরের বার আরও ভালো করতে পারি। রাইট। তাই প্রতিটি কাজ ত্রুটিহীন করার যে অবাস্তব চাপ আমরা নিজেদের ওপর চাপিয়ে দিই, সেটা থেকে বেরিয়ে আসাটা কাজের গতি এবং মানসিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই অপরিহার্য। তার মানে দাঁড়াচ্ছে আমরা আমাদের কাজের মান উন্নত করার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু ফলাফলের ছোটখাটো ত্রুটি নিয়ে বিনিদ্র রজনী কাটাব না। একদম। এই যে কাজের চাপ, ইমেলের স্ট্রেস আর পারফেকশনিজমের ফাঁদ থেকে বেরিয়ে আসার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এগুলো আমাদের একটা বৃহত্তর প্রশ্নের দিকে নিয়ে যায়। কি প্রশ্ন? আমাদের সামগ্রিক জীবন আর সাফল্যের সংজ্ঞা আসলে কি হওয়া উচিত? এখানেই একটা দারুণ পরিহাস বা আয়রনি চোখে পড়ে। আধুনিক কর্মসংস্কৃতিতে মানুষ সাধারণত কেন এত হাড়ভাঙা পরিশ্রম করে? একটা সুখী জীবনের জন্য, তাই না? হ্যাঁ, সবাই তো সুখের জন্যই দৌড়াচ্ছে। ভালো একটা বাড়ি, পরিবারের সাথে নিশ্চিন্ত সময় কাটানো, এসবের জন্যই তো এত লড়াই। কিন্তু বাস্তবে দেখা যায় সেই কাজের স্ট্রেস, প্রমোশনের দৌড় আর নিখুঁত হওয়ার অদম্য প্রতিযোগিতায় তাকে জীবনের সবচেয়ে অসুখী আর খিটখিটে মানুষে পরিণত করে। মানুষ সুখী হবার জন্য কাজ শুরু করে, আর কাজের চাপে সেই সুখটাই সবার আগে হারিয়ে যায়। এটি আধুনিক জীবনের এক চরম ট্র্যাজেডি। আমরা কাজের মধ্যে এত বেশি ডুবে যাই যে কাজটাই একসময় আমাদের পুরো সত্তা ও পরিচয়কে গ্রাস করে ফেলে। আমরা ভাবি যে এই প্রজেক্টটা শেষ হলেই আমি শান্তিতে শ্বাস নেব। হ্যাঁ, অথবা পরবর্তী প্রমোশনটা পেলেই আমি জীবনে সুখী হব। আমরা সুখকে সবসময় ভবিষ্যতের কোনো একটা লক্ষ্যের সাথে বেঁধে রাখি,
কিন্তু সোর্স ম্যাটেরিয়াল খুব জোরালোভাবে একটা সুস্থ ভারসাম্যের কথা বলছে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স। রাইট, কাজ জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন নয়। কাজের বাইরেও বিশ্রাম নেওয়া, গভীরভাবে শ্বাস নেওয়া আর জীবনের অন্যান্য দিকগুলোর সাথে সংযোগ বজায় রাখাটা কোনো বিলাসবহুল ব্যাপার নয়। এটি একটা সুস্থ মস্তিষ্কের প্রাথমিক প্রয়োজন। আর এখানে সাফল্যের একটা নতুন আর যুগান্তকারী সংজ্ঞার কথা উঠে এসেছে সোর্সে। আমরা সাধারণত সাফল্য বলতে বুঝি বড় পদবি, ব্যাংক ব্যালেন্স বা প্রতিদিন 16 ঘন্টা কাজ করার ক্ষমতা। সেটাই তো টিপিক্যাল সাকসেস। কিন্তু সোর্স বলছে কর্মক্ষেত্রে সত্যিকারের সাফল্য মানে শুধু কঠোর পরিশ্রম বা বস্তুগত অর্জন নয়, এটি হল পিস অফ মাইন্ড বা মানসিক শান্তি অর্জন করা। একজন মানুষ যখন ছোটখাটো বিষয় নিয়ে ঘাম ঝরানো বন্ধ করেন, তখন তিনি এমনিতেই অনেক বেশি সুখী, উৎপাদনশীল এবং সফল হয়ে ওঠেন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল মানসিক শান্তি নিজেই কিন্তু একটা বিশাল প্রোডাক্টিভিটি টুল। আচ্ছা, সেটা কিভাবে? আমরা অনেক সময় ভুলবশত ভাবি যে মানসিক শান্তি মানি কাজ থেকে দূরে থাকা, রিটায়ার করা বা কাজে ফাঁকি দেওয়া। কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। একটা সুখী, শান্ত এবং স্ট্রেস ফ্রি মস্তিষ্ক আসলে যে কোনো সাধারণ মস্তিষ্কের চেয়ে অনেক দ্রুত এবং দক্ষতার সাথে তথ্য প্রক্রিয়া করতে পারে। মানে ব্রেন তখন অনেক বেশি ক্লিয়ার থাকে। একদম। যখন মস্তিষ্ক কর্টিসলের প্রভাবে থাকে না, তখন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা আর ফোকাস সর্বোচ্চ মাত্রায় কাজ করে। তাই ছোটখাটো বিরক্তিগুলোকে পাত্তা না দিয়ে মানসিক শান্তি বজায় রাখাটা আসলে কর্মবিরতি নয়, বরং এটি শেষ পর্যন্ত প্রফেশনাল সাফল্যের জন্যই সবচেয়ে বড় এবং কার্যকর কৌশল। অসাধারণ একটা অন্তর্দৃষ্টি। তার মানে শান্ত থাকাটা শুধু নিজের ভালো থাকার জন্যই নয়, নিজের কাজের আউটপুটকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্যও জরুরি। আজকের এই পুরো আলোচনার নির্যাসটা যদি আমরা এক জায়গায় করি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়। সামারিটা করা যাক। প্রতিদিনের কর্মজীবনে ইমেইলের চাপ, ডেডলাইনের দুশ্চিন্তা, সহকর্মীদের আক্রমণাত্মক আচরণ বা নিখুঁত হওয়ার অবাস্তব চাপ, এগুলো সবই আমাদের মনোযোগ আর এনার্জি চুরি করার এক একটা ফাঁদ। এগুলোকে কোনোভাবেই আমাদের মেজাজ আর মনের নিয়ন্ত্রণ নিতে দেওয়া যাবে না। রাইট। আর এই জ্ঞানটা এত বেশি জরুরি কারণ আমাদের মানসিক শক্তি বা এনার্জি কিন্তু অসীম নয়। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মানসিক ব্যাটারি থাকে। সেই মহামূল্যবান শক্তিকে কোথায় খরচ করা হবে সেই সিদ্ধান্তটা নিজেদেরই নিতে হবে। একদম। ওই 1000টা ছোট কাগজের কাঁটায় রক্তক্ষরণ করে ব্যাটারি শেষ করা যাবে না। ঠিক বলেছেন। বরং ম্যাপটা জুম আউট করে আসল গন্তব্যের দিকে নজর দিয়ে সেই সব কাজের জন্য এনার্জি সঞ্চয় করা উচিত যা আসলে 1 মাস বা 1 বছর পর কোনো গুরুত্ব বহন করবে। একেবারেই তাই। আমাদের মনোযোগ এবং এনার্জি হল সবচেয়ে দামি কারেন্সি। সেটাকে তুচ্ছ বিষয়ে খরচ করার মতো বোকামি আর হতে পারে না। আজকের এই সেশন থেকে আমরা কর্মক্ষেত্রে টিকে থাকার এবং মানসিক শান্তি বজায় রাখার চমৎকার কিছু কৌশল জানলাম। আমরা শিখলাম কিভাবে ছোটখাটো নেতিবাচক বিষয়গুলোকে ফিল্টার করে বাইরে ফেলে দিতে হয়। কিন্তু এই পুরো ধারণার উপর ভিত্তি করে একটা নতুন এবং ভিন্ন মাত্রার প্রশ্ন তৈরি হয়, যা নিয়ে একটু গভীরভাবে ভাবা প্রয়োজন। সেটা কি? যদি আমরা আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষিত করে তুলি যে কর্মক্ষেত্রের সমস্ত ছোটখাটো নেতিবাচক বা বিরক্তিকর বিষয়গুলোকে সে পুরোপুরি উপেক্ষা করতে শিখে যায়, তবে এর একটা উল্টো প্রভাব পড়ার সম্ভাবনা কি থেকে যায় না? ইন্টারেস্টিং পয়েন্ট। মানে একটা শক্ত দেয়াল তুলে নেতিবাচক ছোট বিষয়গুলোকে ফিল্টার করতে গিয়ে মানুষ কি অজান্তে প্রতিদিনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকেও ফিল্টার আউট করে ফেলতে পারে? বসের রূঢ় আচরণকে ইগনোর করতে গিয়ে সহকর্মীর সাথে সকালের 1 কাপ চায়ের আড্ডার ছোটখাটো হাসি খুশির সংযোগগুলো কি কোনোভাবে আমাদের অনুভূতিতে ভোঁতা হয়ে যাবে? নেতিবাচক ছোট বিষয়গুলোকে আটকাতে গিয়ে আমরা ইতিবাচক ছোট বিষয়গুলোকেও হারিয়ে ফেলব কিনা, এটি সত্যি একটা ভাবনার বিষয়। আজ এ পর্যন্তই।